ওদের কথার মাঝে তাহিরা আসে। কি করছো তোমরা? নোভা একটু বিরক্ত হলো। মাঝপথে ধোকা ওনার একটা বাজে অভ্যাস, তবুও সে রাগ দেখাতে গেল না। মুখে জোরপূর্বক হাসি রেখা টেনে পড়ল। এই তো কথা বলছিলাম, তোমার কি অবস্থা? ভালো। তাদের কথার মাঝে গিটারের শব্দ পেল। অনন্যার হাতে গিটার। সে চোখ বন্ধ করে গিটার টুংটাং শব্দের আলোড়ন তৈরি করছে। কম বেশি অনেকেই অবাক হলো। নভ অবাক হয়েছে, এটা গিটার বাজানো শিখলো কবে? অনন্যার পাশে রাতুল, ইয়াসিন বসা। গিটারটি রাতুলের ছিল। সে একজন প্রফেশনাল সিঙ্গার। অনন্যা তার থেকে এনেছে। রাতুল সুর তুলে কয়েকগুলি ধরল। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখে জল মিশাইলা দিলা না বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা, জানি আজ রাতে হইবা পরের, আর ভাইব না আমায়। গান শেষে হওয়ার সঙ্গে সঙ্গে রাতুল হু হু করে কেঁদে উঠল। অনন্যা তাকে সান্ত্বনা দিতে গেল না। রাতুলের অনেক ইচ্ছে ছিল অনন্যা যেন পুরো গানটা তার সঙ্গে গায়, তবে অনন্যা গাইল না। মেয়েটা একটু জেদি, তবে আশ্চর্যজনকভাবে রাতুলের জীবনের স্টোরিটা কোনো নাট্য গল্পকেও হার মানাবে। রাতুলের জীবনের নায়িকাটা ছিল বুদ্ধিমান, সুন্দর, অনেক ভালোবাসতো মেয়েটা। নিজের একটা ভুলের কারণে রাতুল তাকে হারিয়েছে। আছে অন্যের ঘরের ঘরওয়ালি, এক বাচ্চার মাও। এসব চোখের সামনে রোজ রাতুলকে সহ্য করতে হয়। নিখিল ছুটে এসে বলল, এতই যেহেতু নিতুকে ভালোবাসতি তাহলে পর করলি কেন? আমি দোষী ছিলাম নিখিল ভাই, থাকতে মূল্য বুঝিনি, হারিয়ে তার সন্ধান তালাশ করছি। কত বড় মূর্খ নির্বোধ আমি। পুরুষ তার শখের নারীকে হারায় তার স্বল্প ভুলে, নিজের দোষে। নভ চেঁচিয়ে রাতুলের কথার বিরুদ্ধাচরণ করে বলে উঠল, আমি কিন্তু তোমার সঙ্গে একমত না। সব দোষ পুরুষের একা থাকে না, কিছু কিছু দোষ তার পার্টনারেরও থাকে। ভালোবাসা কেবল একপাক্ষিক না, দুই পাক্ষিকও হয়। দুজনকে দুজনের সিচুয়েশন বোঝা উচিত। বোঝাবুঝির মতন সম্মান শ্রদ্ধা না থাকলে ভালোবাসা অর্থহীন, ভিত্তিহীন, মূল্যহীন। অনন্যা মুখ ঘুরিয়ে নিয়ে তার চেয়ে হাসে, যে হাসি কারোর চোখে এড়ায় না, এমনকি নভেরও না। অনন্যা বলে, রাতুল ভাইয়া, তোমার সঙ্গে যা হয়েছে তাতে আমি বলবো একদম ভালো হয়েছে। তুমি একজন নারীকে শুধু অপমানই করনি, তাকে ছোট করেছো। এবার বোঝো কষ্ট কি। কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছিস বোন? রাতুল বলল। স্বেচ্ছায় লবণের ছিটা খেতে আসো কেন? রাতুল উত্তরে জবাব দেয় না, তার জবাব দেয় স্বয়ং নভ। লবণের ছিটা খুব মজা তো, সেই জন্য খেতে যাই। কি বলো রাতুল? রাতুল হো হো করে হেসে ওঠে। জলে তার চোখ জোড়া চিকচিক করছে, তবুও মুখে হাসি। এটা কিন্তু দারুণ ছিল নারাপ্র, একমাত্র অরণ্যকে তুমি বাঁচাতে পারো। অন্য নীরবে কতক্ষণ শান্ত জলের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। ওদের কথার জবাবে পাল্টা উত্তর দেয় না। কখনো কখনো নীরব থাকাও জবাব পায়। ঠিক নীরব শান্ত জলের মতন, কথা আর বাড়ায় না, অপমানিত বোধ গায়ে মাখে না, মৌন থাকে। মনু থেকেও এক ধরনের শান্তি পাশে। হঠাৎ করে ট্রলারের বাহিরে ঝোলানো পা দুটি উপরে টেনে নেয়। এরপরে চুপচাপ ট্রলারের ছাউনির মধ্যে চলে যায়। সেখানে তাহিরা সহ বাকি কিছু মেয়েরা ছিল। সে গিয়ে সরাসরি তাহিরার কোলে শুয়ে পড়ে, মুখটা মলিন করে বলে, মনি চুলগুলি টেনে দাও, একটু ঘুমাবো। মাথা ব্যথা করছে? না, ভালো লাগছে না, মাথা ধরছে। রঙ্গনের সঙ্গে কথা হয়েছে? ওনার দাদু খুব অসুস্থ, ভাবছি এখান থেকে ফিরে একবার দেখতে যাব। ওনার দাদু ভীষণ ভালো জানো। গোটা একটা মাস পা ভেঙে রঙ্গন ভাইদের বাড়ি ছিলাম, তখন কত আদর করতো ওনার দাদু, ভীষণ মিশুক। আমার কিন্তু রঙ্গনকে দারুণ লেগেছে, খুব বুদ্ধিমান ছেলে। মাঝে মধ্যে আমার সঙ্গে আগেও কথা হতো, ইদারিং ফোন টোন দেয় না। তবে তোর ফাজিল পাত্রের বন্ধুদের সঙ্গে পরিচয় করার পর থেকে শুভ আর সাত সারাক্ষণ ফোন নিয়ে জ্বালাতন করে।
এরা এত দুষ্ট, যা বলার ভাষার বাহিরে। আচ্ছা, এদের কি কোনো কাজকর্ম নেই? সারাদিন টোটো করে বেড়ায়? অনন্যা ঠোঁট চিপে খানিকটা হাসলো। তোমাকে ওদের চমৎকার লেগেছে। ওরাও বাচাল, তুমিও বাচাল, সেজন্য মিলছে ভালো। আমি বাঁচলো? তা নয় তো কি, খালুর অর্ধেক চুল তো তোমার চিন্তায় চিন্তায় উঠে গেছে। তাইরা হো করে গা দুলিয়ে হাসে। ফাজিল খুব আসছে উপরাসিনী করতে। অনন্যার ঠোঁট টিপে খানিকটা এসে চুপ হয়ে যায়। এরপরে পরম শান্তিতে চোখ জোড়া বন্ধ করে নেয়। অনন্যা যখন গভীর ঘুমে তলিয়ে যায়, তখন তার ললাটে খসখসে একটি হাত এসে ছোঁয়। তাইরা ধমকে ওঠে, ন হাত ছড়া। সরে না। আস্তে করে অন্যার মাথাটা তার কোলের মধ্যে নিয়ে আসে। ছোট ছোট বিলি কেটে দেয় তার প্রিয় নাইটির মাথায়। তাইরার পাশে বসা ইরা সূচি ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখে কেবল। ওইদিকে তাহিরা এবার মেজাজ খারাপ হলো। সে শক্ত গলায় বলল, অতিরিক্ত করছো কিন্তু। নফ শশব্যস্ত তর্জনী আঙুল মুখের সামনে নিয়ে বলল। হিস, আস্তে কথা বলুন, ওর ঘুম ভেঙে যাবে। তাহিরা ওনার কঠোর শক্ত বারণ শুনে না, উল্টো চোখ পাকিয়ে বলে, তুমি কেন বারবার ছুটে আসো ওর কাছে? জানো দু চোখেও তোমাকে সহ্য করতে পারে না। জানি তা, আপনাকে আর নতুন করে মনে করিয়ে দিতে হবে না। আর এটাও জানি, এক সময়ে ও আমায় পাগলের মতন ভালোবেসেছিল। আপনি অযথা চিন্তা করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ক্ষণিকের জন্য মনোমালিন্য হচ্ছে। অভিমান যখন ভেঙে যাবে আবারও তখন ও আমায় ভালোবাসবে। এজন্য ওর পা ধরে বসে থাকতে হলেও আমি তাই করব। আত্মসম্মানবোধ নেই তোমার? বউয়ের কাছে আবার আত্মসম্মান বোধ কিসের? আমি তো সেটাই বুঝি না। যেখানে যেটার ব্যবহার প্রয়োজন সেটাই তো আপনি প্রয়োগ করতে জানেন না। বড় হয়েছেন শুধু নাচতে নাচতে আর হাওয়া খেতে খেতে। তাহিরার জবান সহসা বন্ধ হয়ে গেল। সে বিমূর্ত কিংকর্ত বিমূর্ত আচমকা আচমকা সেটা এমন সব কথা বলে, মুখে তার আর পরিবর্তে পাল্টে কথা উঠে না। ওদের কথা কাটাকাটির মধ্যে অনন্যা হুড়মুড়ি উঠে বসলো। ঘুমন্ত ফোলা ফোলা চোখ, ফোলা ফোলা গাল নিয়ে ফ্যাল ফ্যাল করে কতক্ষণ দুজনের দিকে নীরবে তাকিয়ে থাকে। এরপর আস্তের উপর চাউনির মধ্যে থেকে বেরিয়ে গিয়ে নিখিলকে হাত নেড়ে নেড়ে নালিশ করল। নিখিল ভাই, নিরাপত্তা যদি নাই দিতে পারেন তাহলে সেধে সেধে ট্যুরে আনলেন কেন? মস্তন দিয়ে অপমান করাবেন বলে? নিখিল গভীরভাবে আশ্চর্য হলে প্রকারও হয় তার নরম দৃষ্টিশক্তি। ভ্রু সামান্য কুচকে আসে। অনন্যার মুখ্য কথা আর মাথা মুন্ডু তার নলেজে আদন্ত ঢুকলো না। সে বাড়ি কৌতূহল বিশিষ্ট নয়নে চাইল। কি হয়েছে? আর মাস্তানটা আবার কে? অন্য হাতের ইশারায় তার পেছনে আঙুল তাক করে দেখালো। উনি নিখিল ফ্রুচি অনন্যার পেছনে উকি দিল। দেখলো নব সটন হয়ে দাঁড়িয়ে আছে আর একটি পটেটোর প্যাকেট ছিঁড়ে পটেটো খাচ্ছে। নিখিলকে ইশারায় জিজ্ঞেস করলো তিনি, খাবি? নিখিল জবাবে বলল না। নিখিল অনন্যার উদ্দেশ্যে বলল, তুই নবাবকে মাস্তান বলছিস? আরে ইয়ার, এমন সুশীল ভদ্র ছেলেকে তুই সরাসরি মাস্তান বানিয়ে দিলি। শুনি কি করলো ও মাস্তানির? অর্ণব ফট করে হাসে। নিখিল অবাক হয়ে তাকিয়ে থাকে। শুকনো ঠোঁটখানা জিভের তলে ভিজিয়ে নিয়ে অনন্যার শক্ত চোখে মুখে বলে, সুশীল, ভদ্র এসব শব্দ সবার ক্ষেত্রে ইউজ হয় না নিখিল ভাই। কারো কারো ক্ষেত্রে এসব তোলা মানে শব্দগুলিকে তীব্র নিন্দা কিংবা অপমানদায়ক করা। আজকে একটা কথা বলি, নেক্সট টাইম তোমাদের কোনো প্রোগ্রামে আমি অনন্যা অ্যাটেন্ড করছি না, আন্ডারস্ট্যান্ড? এরপরে অনন্যা পটেটোর বস্তার পাশে গিয়ে বসে পড়ে। ইয়ামিন একটা পটেটোর প্যাকেট অনন্যার দিকে ছুঁড়ে মারল। এই যে অনন্যা আপু, সারাদিন এত রাগান্বিতের মতো রাগারাগি করো কেন? মাঝে মধ্যে একটু হাসতেও তো পারো, দেখতে ভালো লাগবে। নাও এখন পটাটো খেয়ে মাথাটা ঠান্ডা করো। অনন্যা ইয়ামিনের দিকে পটেটোর প্যাকেটটি রাগে কিরমির করে ছুঁড়ে মারল। বদমাস, তোর পটেটো তুই খা। রাতুল বলে, কাহিনী কি ছোট পাখি? এত কিচির মিচির করছো কেন? অনন্যা বলে, আমি পাখি নই। অনন্যা বললে খুশি হব। নেক্সট টাইম আমাকে পাখি ডাকবা না, বুঝেছো? রাতুলের মাথায় হাত। হায় রে সর্বনাশ! ইয়াল্লাহ, এই মাইয়া দেখি বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের নামও পাল্টে ফেললো। অর্ণের মেজাজ ছুটে গেল। সে তা আন্দাজ করতে পারছে, কিন্তু তার শান্ত থাকতে হবে। রাগলে কোনো সমাধান হয় না। রাগে বোকারা, সে তো বোকা আর নয়। একমাত্র রঙ্গন ভাইয়ের সঙ্গে
কথা বলে সে তার রাগ কন্ট্রোল করতে পারবে। লোকটা কত সুন্দর করে কথা বলে, বুঝিয়ে শুনিয়ে। গত 5টা বছরেও সে একবারও দেখেনি লোকটা তার সঙ্গে শক্ত করে কথা বলেছে কিংবা তুই তুকারি করেছে। রাগই যেন সে করতেই জানে না, আর করলেও অনন্যা অনুমান করতে পারে না জীবনে আর কিছু পাক না পাক রঙ্গন ভাই তিনি আপুর মতন কিছু ভালো বন্ধু পেয়েছে। পৃথিবীর সবচেয়ে নীরব দুটি শান্তি ও নিরাপদ আস্থার জায়গা তাদের মনে করে, যেন ওদের ওখানে থাকলে যত চিন্তা থাকুক তার স্বস্তি মিলে। অনেক ক্ষেত্রে আপনার আপন হয়ে ওঠে, আপনরা আপন হয়ে উঠে না, পররা আপন হয়ে উঠে। সে দ্রুত উঠে যায়, ট্রলারের একেবারে পেছনের সাইড দিয়ে ছাদে উঠে পড়ে। ফোন খুলে রঙ্গনকে 2বার কল করলো। নব সব আর চোখে দেখছে, তবে বিরক্ত করছে না। অনন্যা সেসব তোয়াক্কা করলো না। রঙ্গনকে যখন 2বার কল করে পাওয়া যায়নি, তখন আর কল না করাই ভালো, কারণ তিনি দৌড়লে দুটো কলেরই একটাই কাজ হতো। যেহেতু ধরছে না, নিশ্চয়ই ফোনের কাছে নেই। সে সরাসরি গ্রুপ কল বসালো। শান্ত, শুভ আর তরু লাইনে ছিল। অনন্যাকে দেখে ওদের চোখ কৌটোর থেকে বেরিয়ে আসা জোগাড়। শান্ত হাসতে হাসতে বলে, বলেন তো মা জননী, কোথায় আছেন আপনি? অনন্যা হাজার মন খারাপের মধ্যে হো করে হেসে দিল। নিখিল সহ বাকিরা আশ্চর্য হলো। নিখিল উকি মেরে দেখলো ভিডিও কলে কারোর সঙ্গে অনন্যা কথা বলছে। সে একবার সন্দিগ্ধ চোখে নভকে দেখলো, কাঠের বেঞ্চে চোখ বন্ধ করে বসে আছে। ঘুমিয়ে আছে না জেগে আছে বোঝা যাচ্ছে না। ঘুমিয়েছিস? তিনি জবাব দেন না। নিখিল পুনরায় চেঁচিয়ে প্রশ্ন করলো, এই নবাব, তুই কি ঘুমিয়েছিস? তিনি চোখ বন্ধ অবস্থায় বলেন, তুই কি কখনো আমার বাম হাতের চর খেয়েছিস? না খেলে বল, ট্রাই করি। দেখছিস চোখ বন্ধ করে আছি, তবু ভেবে করে জিজ্ঞেস করছিস ঘুমিয়েছিস? ছাগল কোথাকার! মানুষ চোখ বন্ধ করে কি করতে? নাচতে? পাগল একটা। কি জানি বাপু, আমি অত শত জানি না। চোখ বন্ধ দেখে ভাবলাম ঘুমিয়েছিস। তিনি আর জবাব দেন না, মনোরণ। তবে কান খাড়া করে অনন্যার কথা গিলেন। অনন্যা শান্তর কথা শুনে আবারও হাসে। সেই সঙ্গে যোগ হয় শুভ। তরু অনন্যাকে উদ্দেশ্য করে বলে, 3 দিন তো হয়েই আসলো, ফিরেছিস কবে? অনন্যা জবাব কিছুক্ষণ ভেবে বলে, আমার তো ইচ্ছে করছে আজই ফিরি। শান্ত মুখ বাঁকালো। ছে, ওইটা আমাদের হবে না জনক জননী, ওইটা হবে রঞ্জন ব্রো, বুঝলা? আমাদের নাম কেবল তো বাহানা। অনন্যা চোখ রাঙালো, ভনিতা ছাড়ল। তোমাদের খুব মিস করছি। অশান্ত, তুমি কোনোদিন ভালো হইবা না। লেবুর মায়ে এমনি এমনি তোমাকে ঝাড়ু থেরাপি দেয় না। শান্ত মুখটা মলিন করে নিল। ক্ষণকালের মধ্যে মলিন মুখটা কাঁদো কাঁদো বানিয়ে পড়লো। আরে সব কয়টা ব্রিটিশ পাকিস্তান থেকে আমরা মুক্তি পাইলেও তোদের মতন দাজ্জাল রমণীগণ থেকে মুক্তি পাই নাই। দেশ তো স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা অবলা পুরুষরা এখনো স্বাধীন হইনি। এক দফা হাসির ঝড় পড়ল। অনন্যার হাসতে হাসতে পেট ব্যথা করছে। সকল মন খারাপের অসুখ উড়ে গেছে। ফাজিল পার্টি এমনই, ওদের মতো বন্ধুদের কাছে এলে কেউ মন খারাপ করে থাকতেই পারে না তো। এমন এমন হাসির কথা বলে, হাজার মন খারাপের অসুখ থাকলেও হাসি এসে পড়ে। মনটা এখন সতেজ ফুরফুরে লাগছে। অনন্যা হাসি বন্ধ করে পড়ল। শুভ, রঙ্গন ভাইয়ের খবর কি কিছু জানো? ওনার সঙ্গে গতকাল শেষ কথা হয়েছে। ওনার দাদু হসপিটালে ভর্তি। আমি আর তন্ময় দেখতে গিয়েছিলাম। জানিস তো রঙ্গন ভাই কেমন মানুষ, চাপা স্বভাবের। আর সবার মতো তিনি নিজের ভিতরে অনুভূতি প্রকাশ করেন না। তবে ওনার দাদুর অবস্থা তেমন একটা ভালো না। অন্যর এতটুকুতেই মন খারাপ লাগলো। রঙ্গন ভাই তার দুঃসময় সবসময় তার পাশে থেকেছে। আজ যদি সে রঙ্গন ভাইয়ের পাশে না থাকে, বিষয়টি কেমন যেন স্বার্থপরতা হয়ে গেল। সে ভাবলো সে আগামীকাল হিজলার উদ্দেশ্যে রওনা করবে। ওদের সঙ্গে ওখানে কথা সমাপ্তি করলো। নিচে নেমে এসে দেখলো নওয়াফ একদম ট্রলারের ছাদের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন তিনি ফোন দেখতে মহাব্যস্ত। সে কি জানে না লুকিয়ে লুকিয়ে তার কথা গিলছে? তাতে কি? সে সেসব ভাবলো না। তার খামার বাড়িতে গিয়ে দুপুরের দিকে পৌঁছায়। সে সেসব ভাবলো না। তারা খামার বাড়িতে গিয়ে দুপুরের দিকে পৌঁছায়। শরীয়তপুরের কাছাকাছি ছিল বিধায় বেশি লেট হয়নি পৌঁছতে। সকলে লম্বা জার্নির পর শ্রান্ত হয়ে পড়ল। গোসল সেরে ভাতক্ষণ দিল। বিকেলের দিকে সিপুরের জমজমাট পার্টির সব আয়োজন চলছে। দুটো বড় বড় বক্স আনা হলো। অনন্যা তখন ঘুমি কাতা। তার ঘুম ভাঙলো গানের সাথে। সে বেচারি ধরফড়িয়ে লাফিয়ে উঠল। বুকে অবিলম্বে একটা থুতু ছিটায়। দাঁতের তো চেপে মাথা ধরে বসলো। মাথাটা প্রচন্ড ধরেছে। আলু থালু মুখ, এলোমেলো চুল নিয়ে ঢুলতে ঢুলতে
উঠোনের সামনে বের হলো। বৈঠকখানার উপর গিয়ে পা তুলে বসলো। দেখলো নওয়াফ আর নিখিল মিলে বক্সের তার ঠিক করছে। ইচ্ছেকে দেখা গেল চিংড়ি মাছ কাটতে মুস্কান, তাহিরা, সুচি, ইরা, এরা সবাই কেউ মুরগি কাটছে, কেউ গরু মাংস ধুয়ে, কেউ অক্টোপাস পরিষ্কার করছে, আবার কেউ আলু কাটছে। রবি, সাফিন, অয়ন ওরাও ছিল। ওদের পেঁয়াজ কাটতে বসিয়ে দিয়েছে। সিফুডের পাশাপাশি কাচ্চি, রোস্ট বিফ রান্না করা হবে, সেই সঙ্গে বারবিকিউ। নব পিছু ঘুরতেই অনন্যাকে চোখে পড়ল। অনন্যা ওনার দিকে এক ধ্যানে কতক্ষণ চেয়েছিল। হঠাৎ করে নব পিছু ঘুরতে দুজনের গভীর চোখাচোখি হয়। অনন্যা বিভ্রান্ত হয় না, তবে চোখ ফিরিয়ে নেয়। মোবাইল দেখতে ব্যস্ত হলো। নব ঠোঁট টিপে সামান্য হাসল আর একবার অনন্যার দিকে তাকালো। এলোমেলো চুল, ললাটে লেপটে আছে ঘুমানোর ফলে, মুখটা তৈলাক্ত দেখাচ্ছে, তবে চোখ মুখ ফোলা ফোলা, এক ধরনের স্নিগ্ধতা দেখায়। অনন্যা ফোন ঘেটে দেখলো তাপস 4বার কল করেছে, রঙ্গন 2বার কল দিয়েছে। সে আগে রঙ্গনকে কল করলো, রঙ্গন ফোন কেটে ব্যাক করলো। অনন্যা ফোন নিয়ে রুমের মধ্যে চলে গেল। নফ এক পলক তাকিয়ে আবারও কাজে মনোযোগী হলো। অনন্যা গিয়ে বারান্দার দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন রঙ্গন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। রঙ্গন ফুল, তোমার কি অবস্থা? সব ঠিকঠাক আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মনি আপনার কথা মনে করছিল। এছাড়া আপনার দাদুর খবরটা জানার জন্য ফোন করেছিলাম। ওনার অবস্থা এখন কেমন? ডাক্তাররা কি কিছু বলেছে? রঙ্গন ক্ষণকাল মুহূর্তের মধ্যে মুখটা মলিন করে ফেলল। পরক্ষণই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তিনি বলেন, ওনার বর্তমান অবস্থা অতটাও ভালো না। দাদু মনে হয় আর বাঁচবে না। ডাক্তার গ্যারান্টি দিয়ে কিছু বলছে না। শেষোক্ত কথাগুলি ওনার গলায় ভাঙা ভাঙা ও প্রবল অসহায় বোধ শোনালো। অনন্যার বুকটা আকস্মাৎ মুচু দিয়ে উঠল। কেন জানি রঙ্গনের জন্য তার খারাপ লাগলো। জগতে ওনার দাদু ছাড়া আর আপনদের বলতে কেউ নেই। তিন্নির বাপ তো তিন্নির খবরই নেয় গুনে গুনে। সেখানে ওনার ক্ষেত্রে আরো উদাসীনতা। দাদু মরে গেলেও ওনার পাশে আর কেউ থাকবে না। এমনিতে তিনি এতিম। অনন্যা কি বলবে, ভাষা খুঁজে পেল না, তবে নিজেকে শান্ত করে রাখলো। বলল, রঙ্গন ভাই, চিরজীবন কেউ তো বেঁচে থাকে না। একদিন না একদিন বিদায়ের ঘন্টা বাজতেই থাকে। ওনার হায়াত যে কয়দিন আছে ঠিক ততদিন বাঁচবে। ওসব নিয়ে আপনি টেনশন করবেন না। আমি আগামীকাল আসছি। রঙ্গন নিজের চাপা কষ্ট লুকিয়ে খানিকটা হাসে। ধুর, ওসব হিসেব কি করে? আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য দুনিয়া এসছি, আবার একটা সময় চলে যাব। সেসব হিসেব বাদ। ওটা সৃষ্টি থেকে নির্ধারিত করা। শোনো রঙ্গন ফুল, নতুন একজন বিজনেস পার্টনার পেয়েছেন, মালয়েশিয়ান। তোমার সঙ্গে উনি কথা বলতে চাইছেন। যদি ওনার সঙ্গে তোমার সন্ধিতে মিলে তাহলে বিজনেস করবেন। এ তো ভালো কথা। ওনাকে পেজ লিংক দিয়েছেন? সন্ধ্যা 6টায় উনি তোমার সঙ্গে কথা বলবেন। এ তো ভালো কথা। ও, এখন বাজে বিকেল 5টা 10। রঙ্গন ফুল, যার সঙ্গে কথা বলতে চাচ্ছ তিনি কিন্তু মালয়েশিয়ার নাম করা একজন বিখ্যাত ব্যবসায়ী। ওনার সঙ্গে বিজনেস করতে পারলে মোটা অঙ্কের ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারবে। তার মানে আর 50 মিনিট পর। ধন্যবাদ রঙ্গন ভাই। আপনার মতন একজন বন্ধু পেয়ে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। আপনি জীবনে আমায় যা দিয়েছেন তার হিসেব অতুলনীয়। আমার আপনজনরা এত হেল্প করেনি যতটা বিনা স্বার্থে আপনি করেছেন, যার কৃতজ্ঞতা আমি মুখে প্রকাশ করলেও কম হয়ে যাবে। ওপাশ থেকে রঙ্গনের কিঞ্চিত হাসি শুনতে পেল। শুভাকাঙ্ক্ষীদের কখনো ধন্যবাদ দিয়ে ছোট করো না। তারা ধন্যবাদ পাওয়ার আশায় কিচ্ছু করে না, যা করে হৃদয় থেকে। ভালো থেকো, আশা করি দ্রুত আমাদের দেখা হবে। এরপরে খট করে লাইন কেটে দিলেন তিনি। অনন্যা এখনো ফোনের স্ক্রিনের দিকে একধানে চেয়ে রয়। লোকটা এত ভালো কেন, এত চমৎকার কেন, যার প্রশংসা করলেও কম হয়ে যাবে। ওনাকে যত দেখে সে মুগ্ধ হয়। আচ্ছা, কোনো পুরুষ কি বিনা স্বার্থে কাউকে সাহায্য করে? তো এই যে তিনি করছেন, যেখানে নেই কোনো স্বার্থসিদ্ধি। রঙ্গন ভাই লোকটা অদ্ভুত রকমের। ওনাকে অন্য সহজে বুঝে উঠতে পারে না। এত চাপা স্বভাবের লোক সে আগে কখনো দেখেনি। সহসা ভেতরে কি চলছে বোঝা দুষ্কর প্রায়শই। ফোনটা হাতের মুঠোর মধ্যে বসে ফের কেঁপে উঠল। তাপস কল করেছে। সে রিসিভ করে বলল, বলো তাপস। ম্যাম, আপনি বলেছিলেন আজ সন্ধ্যা 7টায় সব স্টাফদের নিয়ে একটা মিটিং করবেন। আজ কত তারিখ যেন? ম্যাম, 15 তারিখ। আচ্ছা শোনো, তোমাদের ছুটি তো রাত 8টায়। আজ 1 ঘন্টা আগে তোমাদের ছুটি দেয়া হলো। ঠিক রাত 8টায় তোমরা সকলে তৈরি থাকবে। আমি জরুরি বিষয় নিয়ে কথা বলবো।
জি ম্যাম। আর হ্যাঁ শোনো, যে কজন মেয়ে আছে ওদের ছুটি দিয়ে দাও, ওদের সরাসরি গ্রুপে থাকতে বলবে, ওখান থেকে সরাসরি আমার সঙ্গে কানেক্ট করে দেবে। ওকে ম্যাম। অনন্যা দ্রুত রেডি হতে চলে গেল। হাত মুখ ধুয়ে জিন্সের সঙ্গে লেডিস শার্ট পরে নিল, চুলগুলি উঁচু করে বেঁধে গলায় স্কার্ফ ঝুলিয়ে নিল, চোখে চশমাটা দিয়ে প্রজেক্টর আর ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে আসলো। প্রজেক্টর সেটিং করে ঘড়ির টাইম দেখলো, 5:50 বাজে, এখনো 10 মিনিট বাকি। বাইরে বক্সে গান ছাড়া হয়েছে। অনন্যা পূর্ব প্রস্তুতি নিয়ে উঠোনে নেমে সরাসরি নিখিলের কাছে গেল। নিখিলের পাশে চেয়ার নওয়াব বসা। অনন্যা গিয়ে গুরুতর ভঙ্গিতে বলল, নিখিল ভাই, বক্সটা চালানো কি খুব জরুরি? কিছু সময়ের জন্য বন্ধ করা যাবে, অথবা সাউন্ড কমিয়ে তারপরে শোনেন? নিখিল চোখ তুলে তাকালো। অনন্যার গায়ে ভিন্ন পোশাক দেখে কিছু আন্দাজ করে নেয়, সন্দিগ্ধ চোখে বলে, কেন, তুই কি কোনো কাজ করবি? অনন্যা ফ্রিকুটি হয়ে আছে। একবার ঘড়ির টাইম দেখলো, 5:50 বেজেছে। সে চিন্তিত হয়ে পড়লো, চটপটে গলায় বলল, নিখিল ভাই, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। আপনার কাছে আমার একান্ত অনুরোধ রইল, বক্সটি প্লিজ এই সাময়িক সময়ের জন্য চালু করবেন না, বন্ধ রাখুন। দরকার পড়লে সারা রাত গান শুনবেন, বিরক্ত করব না। নব কিছুক্ষণ অনন্যার চিন্তিত ও উৎকণ্ঠিত জনিত মুখটার দিকে অক্ষিতে তাকিয়ে দেখে, বক্সের তার খুলে ফেলে উঠে দাঁড়ায়। ঠিক 9টার পর বক্স ছাড়বি, এর আগে যেন একটা শব্দ না হয়। কথাটা বলে তিনি বেরিয়ে যান। অনন্যা দাঁড়ানো আর সময় পেল না, দ্রুত পা ফেলে ড্রয়িং রুমে পৌঁছে যায়। জলদি করে ল্যাপটপ চালু করলো। দুটো মেসেঞ্জারের কল আসলো। একটি আসতে সে অ্যাকসেপ্ট করলো, ইংরেজিতে কথা বলতে শুরু করলো। তখন, হ্যালো, আমি অনন্যা রহমান বাংলাদেশ থেকে বলছি। কেমন আছেন আপনারা? আপনাদের পরিচয়টা দিলে আমরা আলোচনা শুরু করতে পারি। হ্যালো, আমি অ্যানি, ও আমার হাজবেন্ড এডওয়ার্ড। আমরা মালয়েশিয়া থেকে বলছি। আমরা দুজনেই বিজনেসম্যান। আমাদের বাঙালিয়ান দুটো শোরুম আছে। ইদানিং বাঙালি ড্রেসের চাহিদা মালয়েশিয়ায় বেড়ে যাচ্ছে। আমরা শুনেছি তুমি খুব ভালো হ্যান্ড পেইন্টিং, ব্লক প্রিন্ট, এছাড়াও বিভিন্ন ডিজাইনের ড্রেস পাইকারি দামে সেল করো। ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, আমি বিভিন্ন ধরনের ড্রেস পাইকারিতে সেলস করি। আমাদের ফ্যাক্টরিতে কারখানায় সরাসরি ড্রেস তৈরি হয়। হ্যান্ড পেইন্টিং, ব্লক প্রিন্ট নিয়ে আমাদের দুটো টিমও আছে, যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। হ্যান্ড পেইন্টিং এর কি কি পাওয়া যায়, ধারণা দেওয়া যাবে? জি অবশ্যই, আমাদের কাছে পাবেন হ্যান্ড পেইন্টিং এর যাবতীয় সবকিছুই। কিছু সংখ্যক উদাহরণ দেই: শাড়ি, শাল, পাঞ্জাবি, ফতুয়া, কামিজ, টপস, গেঞ্জি, বেডশিট, টেবিল শিট প্রভৃতি। রংগুলি কোন কোন কাপড়ের উপর বসে, দাম কেমন? অনন্যা বিস্তারিত বলতে শুরু করলো। বিভিন্ন ধরনের কাপড়ের উপর হ্যান্ড পেইন্টিং করা হয়, যেমন সুতি, কটন, সুতি, মসলিন, সিল্ক, হাফ সিল্ক, জর্জেট কাপড়। আর এগুলোর দাম এক এক রকম। সাধারণত কাজের উপর দাম নির্ধারণ করা হয়, আর দাম বেশি, তবে 1000-1600 পর্যন্ত সর্বোচ্চ দাম উঠে থাকে। তাদের কাপড়ের মান ভালো, এখানে রং ওঠার কোনো সম্ভাবনা নেই, যার কারণে তাদের প্রতিটা কাস্টমারের রিভিউ ভালো আছে। আপনারা তাদের পেজে রিভিউ অপশনে যাবেন, সেখানে বিভিন্ন রিভিউ পাবেন। হ্যান্ড পেইন্টিং, ব্লক প্রিন্ট ছাড়া অন্য কোনো ড্রেস কালেকশন আছে? বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সংগ্রহ করে সেল করে থাকে। তাদের নিজস্ব ব্র্যান্ড আছে, তার মধ্যে অনন্যাস বাজন নামক ব্র্যান্ড অন্যতম। লেডিস কালেকশনের মধ্যে বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় শাড়ির বিভিন্ন কোয়ালিটি পাবেন, যেমন জামদানি শাড়ি, কাতান শাড়ি, সিল্ক, হাফ সিল্ক শাড়ি, তাঁতের শাড়ি, ঢাকায় জামদানি, মণিপুরি শাড়ি, ব্লক প্রিন্ট শাড়ি, বেনারসি শাড়ি, খাদি শাড়ি প্রভৃতি। এছাড়া বিভিন্ন ধরনের থ্রি পিস পাবেন, সুতি, কটন, জর্জেট, ইন্ডিয়ান, পাকিস্তান লেহেঙ্গা ও পাবেন গর্জিয়াস ও নন গর্জিয়াস। এরই মধ্যে সঙ্গে লেডিস টি শার্ট, শার্ট, টপস, স্কার্ট, গেঞ্জি ইত্যাদি। আর্টিফিশিয়াল হাতের তৈরি বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম, এছাড়া কৃত্রিম ফুলের গাছরাও, বিভিন্ন ধরনের কাঠের তৈরি গহনা, সিলভারের তৈরি গহনাও পাবেন, অর্গানিক হেয়ার অয়েল, হেয়ার হেনা পাউডার, আরও অনেক পণ্য আছে তাদের। ফ্যাক্টরি থেকে আসা নতুন পণ্যগুলির কিছু সংখ্যক ফটো দেখাচ্ছে। সে প্রজেক্টের মাধ্যমে কয়েকটি পণ্যের পিক দেখালো, এরপরে ফের বলল, আপনারা যদি আমার সঙ্গে কাজ করতে চান, অবশ্যই পাইকারি দামে দেব আপনাদেরকে। আমি যা যা নাম বলেছি 3 ভাগের 2 ভাগেই আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয়।
আবার আমরা নিজেরাই সেলস করি, পাইকারি দামেও দিই, তবে ফ্যাক্টরি থেকে সরাসরি খুচরা বিক্রি করি না। খুচরা কিনতে হলে শোরুমে আসতে হবে। মিস অনন্যা রহমান, তোমার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। সেই সঙ্গে কাপড় ও প্রোডাক্টের সঙ্গেও ধারণা জন্মালো। আমরাও তোমার সঙ্গে কাজ করতে আগ্রহী ও ইচ্ছুক। তোমার কাছ থেকে 50 লাখ টাকার প্রোডাক্ট নেব। টাকা আগে দেব না পরে দেব? পরে নেব। আপনি অর্ধেক টাকা এখনই পে করুন, বাকি অর্ধেক প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন। ধন্যবাদ মিস অনন্যা রহমান। প্রোডাক্টের মান যদি ভালো হয়, নেক্সট টাইম আমরা আরো প্রোডাক্ট আপনার থেকে চুজ করব। জি, আপনাকেও ধন্যবাদ। মিটিং শেষ হলো রাত 7:30টায়। রাত 8টায় আরেকটা আছে, সেটা নিজস্ব শোরুমের স্টাফ ম্যানেজারদের নিয়ে। অনন্যা মাথা চেপে ধরল, কিছুক্ষণ পর মাথাটা চেয়ারের সঙ্গে হিলিয়ে দিল। এই মুহূর্তে এক কাপ কফি হলে দারুণ হতো। সে উঠে যায়। উঠানে তখন জল জল করে উনুনে আগুন জ্বলছে। বাবুর্চি, নিখিল আর নওয়াফ তাদের হেল্প করছে ওনার ছেলে পেলা। অনন্যা সেদিকটা থেকে চোখ ফিরিয়ে এনে দ্রুত চেঁচিয়ে তাহিরাকে ডাকলো, মনি প্লিজ কাম হিয়ার, এক কাপ কফি দাও না, মাথাটা প্রচন্ড ধরেছে। তাইরা হাত পাকা দিয়ে শরীরে বাতাস করতে করতে জবাব দিয়ে বলল, তুই যা, আমি নিয়ে আসছি। ঠিক আছে, জলদি করো কিন্তু। নফ একবার পিছু ঘুরে অন্য নখ থেকে মাথা পর্যন্ত দেখলো, এরপর ঠোঁট বাঁকিয়ে দুষ্টু হাসে। সেই হাসি অন্যার চোখ এড়ায় না। সে চেঁচিয়ে উঠল, নিখিল ভাই, আপনাদের বাবুর্চিকে বাবুর্চির মতন থাকতে বলুন, নয়তো ইফটিচিং এর মামলা 14 শিকের বারান্দায় ঘুরিয়ে আনবো। নফও চেঁচিয়ে বলে, রমণীগঞ্জ যদি হয় অমন আগুন সুন্দরী, তাহলে তার হাতে 14 শিক কেন, 14 বার জেলে যেত প্রস্তুত। অর্ণা ওসব ছ্যাঁচড়ার কথা শুনেনি, গা মাখিনি। শশাপাস্ত ভিতরে ঢুকে গেল, কানে ব্লুটুথ ঢুকিয়ে ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে নিল। এরপর তাপসকে কল বসালো। সকলে তার অপেক্ষায় এতক্ষণ একত্রে ল্যাপটপের সামনে মুখোমুখি হয়ে বসেছিল। সে নিজে ল্যাপটপ থেকে সরে গিয়ে প্রজেক্টের সামনে দাঁড়ালো। হ্যালো হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? সকলে একত্রে বলল, ফাইন ম্যাম, আপনি কেমন আছেন ম্যাম? ভালো। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, কিংবা আলোচনার মূল বিষয়বস্তু হলো প্রোডাক্ট সেল করা, প্রোডাক্টের প্রাইস কেমন, এছাড়া কাপড়ের গুণগত মান কেমন, কাপড় কোন কোয়ালিটির। তাছাড়া তার কাছে কিছু তাদের বিরুদ্ধে কিছু ব্যাড রিভিউ ছিল, নোটিশ এসেছিল। ওদের হোম ডেলিভারি সার্ভিস ভালো ছিল না, ঠিকঠাক সাইজ দেওয়া হয় নাই, এছাড়া কাস্টমারদের সঙ্গে কুৎসিত আচরণ করে। তোমরা অনেকে জানো গত মাসে 4 জন স্টাফ চাকরি চলে গেছে, কেবলমাত্র তারা কাস্টমারদের সঙ্গে বাজে আচরণ করেছিল বলে। সবার আগে আমাদের মনে রাখতে হবে, কাস্টমার হলো আমাদের ব্যবসায় মূল শক্তি। ওদের মাধ্যমে আমরা সফলতা অর্জন করি। তারা যদি প্রোডাক্ট না কেনে তাহলে আমাদের লস। সেই জন্য সবার আগে কাস্টমারদের সঙ্গে শালীন আচরণ করতে হবে। শোরুমে 10 জন 20 জন থেকে কজন কাস্টমার থাকুক, তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট তোমরা দেখাবে। তারা 10টি ড্রেস দেখবে, একটি শনাক্ত করবে, তবু রাগ করা যাবে না, কারণ ওটাই তাদের নীতি। আর তোমাদের নীতি হলো তাদের সঙ্গে উত্তম আচরণ করা। এইবার বলি কাপড়ের কোয়ালিটি কেমন। এর আগেও আমি তোমাদেরকে বহুবার বলেছি, আমাদের শোরুমের কাপড়ের উন্নত মানের। এখানকার একটা কাপড়ের রং উঠবে না। এছাড়া হ্যান্ড পেন্টিং কোন কাপড়ের উপর করা হয়। সেই সব একজন কাস্টমার জিজ্ঞেস করেছিল, তোমরা উত্তর দাওনি, নোটিশ ছিল। আমি তোমাদের হ্যান্ড পেন্টিং কোন কোন কাপড়ের উপর করা হয় বলেছি কিনা বলো। সকলে নিরুত্তর, লজ্জায় মাথা নত করে নিল। অনন্যা আবারও বলল, নতুন করে শুনে রাখো, হ্যান্ড পেইন্টিং বিভিন্ন কাপড়ের ওপর করা হয়, বিশেষ করে সুতি, সিল্ক, জর্জেট, মসলিন, গেঞ্জির কাপড়ের উপরেও করা হয়। এছাড়াও গহনার যে আর্টিফিশিয়াল জুয়েলারি, সেসব কত করে সেলস করো? ম্যাম 500 থেকে 800 করে। আগামীকাল থেকে 600 থেকে 900 করে বিক্রি করবে। আর হ্যাঁ, প্রতিটা ড্রেসের গায়ে প্রাইস লেখা আছে কিনা বলো। আছে ম্যাম। না, নেই। তোমরা কি করো না করো, সব খবর আছে আমার কাছে। আজ এই মুহূর্তে প্রতিটা ড্রেসের প্রাইস কোড আমাকে ফটো তুলে ইমেইল করে পাঠাবে। আমি আগামীকাল আসছি। এরপরে সরাসরি অনন্যাস শোরুমে ঢুকবো। আর হ্যাঁ, ম্যানেজার মাহিন সাহেব, আপনাকে একটি লিস্ট দিচ্ছি, সব নোট করুন। জি ম্যাম, বলুন। লিখুন। ঢাকায় জামদানি 500, হাফ সিল্ক 2000, হ্যান্ড পেন্টিং কাপড় সেট 1000, কুর্তি 500, বাচ্চাদের পাঞ্জাবি 700, আর্টিফিশিয়াল গহনা 2000,
কাঠের গহনা 1000, সিলভার গহনা 500, বেডশিট 2000, ব্লক প্রিন্ট 2200, হেয়ার অয়েল 300। এসব 3 দিনের মধ্যে প্যাকিং করে রেডি রাখবেন। আগামী সোমবার এসব দেশের বাইরে মালয়েশিয়া যাবে। জি ম্যাম। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গুড নাইট। জি ম্যাম, গুড নাইট। গুড নাইট। সকলে একত্রে বলল। মিটিং শেষ করার পর অনন্যা হাফ ছেড়ে বাঁচলো। কতক্ষণ মাথা চেয়ারের সঙ্গে হেলিয়ে চোখ বন্ধ করে রাখলো। এরপর মিনিট দুয়েক পর চোখ খুলে চেয়ার থেকে ওঠার সময় দেখলো দরজা ঠেস দিয়ে তার কথাগুলো গিলছিল নফ। সে সেসব তোয়াক্কা করলো না, দেখেও না দেখার ফান করে রইল। অনন্যা এক গ্লাস পানি গিলে ল্যাপটপ বন্ধ করে নিল। তিনি ভেতরে গিয়ে অনন্যার মুখোমুখি হয়ে বসলেন। বলুন ম্যাম, সবাইকে তো সবকিছু শিখালেন, এবার বলুন তো বিরহের অপর নাম কি?